ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে আমি ক্লাস করাইনি, প্রায় 2 থেকে আড়াই বছর হয়ে গেল। তো অনেক দিন পরে আজকে আমি আবার ক্লাস নিয়ে ফিরে এসেছি। চেষ্টা করবো এবার থেকে ক্লাস কন্টিনিউ রাখার, আর আশা করছি তোমরা এখনও আমার ভিডিও দেখে যাচ্ছ, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে রিজনিংয়ের উপরে, আর রিজনিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে কি আমরা জানি সবাই, ইংরেজি বর্ণমালা। আর এই অ্যালফাবেটের যে কনসেপ্টটা রয়েছে, এই কনসেপ্ট দিয়ে কিন্তু তুমি প্রায় 2-3টা চ্যাপ্টার বা 4-5টা চ্যাপ্টার কিন্তু ক্লিয়ার রাখতে পারো, শুধু কনসেপ্টের ধারণাটা যদি তোমার ক্লিয়ার থাকে। অ্যালফাবেট মানে হচ্ছে আমরা জানি ইংরেজি বর্ণমালা, অনেকে এটার উচ্চারণও ভুল করে, অ্যালফাবেটস বলে। অ্যালফাবেটস কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমরা জানি ইংরেজি বর্ণমালা তৈরি হয় অক্ষর দিয়ে, টোটাল 26টা অক্ষর থাকে। সেই 26টা অক্ষর মিলিয়ে যে বর্ণমালাটা তৈরি হয়, সেই বর্ণমালাটাকে অ্যালফাবেট বলা হয়। তো এক একটা অক্ষরকে আমরা লেটার দ্বারা চিহ্নিত করি, যেটাকে বলি লেটার। তো কেউ ভুল উচ্চারণ করবে না, সেই উচ্চারণটা সবার আগে শিখে নেওয়া দরকার। তো অ্যালফাবেট এই যে কনসেপ্টটা রয়েছে, সেটার উপরে ডিপেন্ড করে তুমি কি মানে জানতে পারবে, বা কোন কোন চ্যাপ্টার তোমার জন্য একদম ইজি হয়ে যায়, সেটা কিন্তু আজকের ক্লাসে টোটালি ডিটেলে আলোচনা করব। আর সাথে টোটাল এই ক্লাসটা কনসেপ্টের উপরে ডিটেল থাকবে। আর ইংরেজি বর্ণমালা আমরা জানি, ইংরেজি বর্ণমালা মানে হচ্ছে আমাদের কাছে 26টা লেটার থাকে, তাই কি না? 26টা লেটার A to Z অবধি। এবার কোনো কোশ্চেন মারফত আমাদের কাছে যদি কোশ্চেনে চলে আসে যে তোমরা বলো ইংরেজি বর্ণমালা 12 নম্বর লেটারটা কী, সেই ক্ষেত্রে তোমরা তো ABCD এইভাবে লিখে নিয়ে প্রত্যেকটা অক্ষরের মাথায় 1 2 3 4 এইভাবে তো করে যেতে যেতে তো আমাদের অঙ্ক বা রিজনিং বা এক্সাম শুধু অ্যালফাবেটের উপরে প্রায় আধা ঘন্টা শেষ হয়ে যাবে, তাই কি না? তো সেইখান থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার, সেই জন্য কিন্তু আজকের ক্লাস। আর এই অ্যালফাবেটটা যা গুরুত্বপূর্ণ, সেই অ্যালফাবেটের কনসেপ্ট ক্লিয়ার রাখলে তুমি কি ক্লিয়ার রাখতে পারবে দেখে নাও। এই অ্যালফাবেট একটা কনসেপ্টের উপরে ডিপেন্ড করে এই ব্লাড রিয়াকশন, কোডিং ডিকোডিং, অ্যালফাবেট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, এই প্রত্যেকটা এই 6টা চ্যাপ্টার কিন্তু তোমরা ক্লিয়ার রাখতে পারবে শুধুমাত্র কি দিয়ে? অ্যালফাবেট দিয়ে। বুঝতে পারলাম? অ্যালফাবেট দিয়ে কিন্তু ক্লিয়ার রাখতে পারবে। তার আগে আমাদেরকে জানতে হবে অ্যালফাবেটের টোটাল ডিটেলিং। এবার কোনো কোশ্চেনে যদি, যেটা আমি একটু আগে বললাম, যে হঠাৎ করে বলা হয় 12 নম্বরে কোন লেটারটি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বরে, তাহলে তুমি কি বলবে? আমাদের তো এল আছে, তাই কি না? এল আছে বলবে 12 নম্বরে। তো সেইখান থেকে কিন্তু আমাদেরকে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আর আমরা সবাই ভালো মতো জানি যে এরকম ABCD টোটাল 26টা লেটারের উপরে ডিপেন্ড করে আমাদের কোডিং ডিকোডিং বা অ্যালফাবেট জনিত পাজেল টাইপ কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় এসে থাকে। তো সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হলে তোমাদেরকে আজকের এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ডিটেলে ভালো করে নোটিস করো। তো শুরুর থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই A to Z বাম দিক বা ডান দিক কোন দিক, ঠিক আছে? সাপোজ তোমাদেরকে বলা হলো এই কে যে লেটারটি রয়েছে বা অক্ষরটা, এইটার থেকে বাম দিক যেতে হবে। তো সবার আগে তুমি এই কে এর উপরে একটা তোমাকে অ্যারো এভাবে চিহ্নিত করতে হবে। ভেবে নাও, এটা জাস্ট সাপোজ আমি তোমাদেরকে বোঝাচ্ছি ক্লিয়ার করার জন্য। দেখো, এরকম যখনই একটা অ্যারো দিবে, অ্যারোর যে লেফট সাইড বা আমাদের বাম হাত, সেটাকে বলবো বাম দিক। অ্যারোর যেটা ডান হাত, সেটাকে বলবো ডান দিক। এইবার যখনই কোশ্চেনে বলবে যে তোমার বাম দিক থেকে বা ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, তার মানে আমাকে বুঝতে হবে বাম দিক মানে হচ্ছে শুরু হচ্ছে এ থেকে, আমাকে যেতে হবে এই দিকে। এটা হচ্ছে বাম থেকে ডান, বাম থেকে ডান, তাই কি না? এবার বাম থেকে ডান অবধি যদি 20 নম্বর অবধিও যেতে হয়, সেই 20 নম্বর অবধিও, এই 20 নম্বর মানে হচ্ছে টি। এবার বাম থেকে ডান মানে আমাকে এই দিকে আসতে হবে, ডান বরাবর। এবার যদি বলা হয় যে ডান দিক থেকে বাঁ দিক, তাহলে আমাদেরকে জেড থেকে শুরু করতে হবে, আমাদের ডান দিক হবে এটা। ডান দিক থেকে বাঁ দিকে আসতে হলে এরকম আসতে হবে। তাহলে যদি আমাদেরকে যে কোনো একটা অক্ষর বলা হয় যে কে থেকে বা 10 নম্বর অক্ষর থেকে বা 10 নং লেটার থেকে ডান দিকে 5 নম্বর অক্ষরে যেতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের কে এর ডান দিকে যখনই যেতে হবে, তখন আমরা এই পাশে কিন্তু
যেতে থাকবো, কতগুলো অক্ষরে যেতে হবে। তার মানে এই নয় যে এখানে আসার পরে আমরা গুনবো 1 2 3 4 5 করে কত নম্বরে আছে অক্ষরটা, সেই অক্ষর অবধি আমাদেরকে পৌঁছাতে হবে, একদমই নয়। কনসেপ্ট দেওয়া হবে, কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে আজকে ক্লিয়ার রাখতে হবে একদম, ঠিক আছে? তো ভালো করে নোটিশটা করে নাও, কি বললাম, অ্যারো যেদিক থেকেই থাকে, অ্যারো যেদিক থেকেই থাকবে সেটা যদি উপর দিকে থাকে সেটা বাম দিক হবে, অ্যারোর বাম দিক, আর ডান দিক হবে অ্যারোর ডান দিক, মানে হচ্ছে আমাদের হাতের বাম দিক আর হাতের ডান দিক। এইবার যদি কোনো ক্ষেত্রে অ্যারোটা নিচের দিক থেকে থাকে, বোঝাতে পারলাম, অ্যারোটা যদি কোনো দিক থেকে নিচের দিকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাম দিক কোনটা হচ্ছে, অ্যারোর বাম দিক, মানে হচ্ছে আমাদের ডান দিক, এটা কিন্তু অ্যারোর বাম দিক হবে, আর এটা কিন্তু হবে বাম দিক। বোঝা গেল? তোমাদের মেন উদ্দেশ্যটা রাখতে হবে যে তুমি হাতটা কোন দিকে রাখছো। এই অ্যারো বরাবর যদি হাত রাখো, হাতের যে তোমাদের নখ যুক্ত এরিয়া বা আঙুলের যে নখযুক্ত বা চামড়াযুক্ত এরিয়া সেটা হচ্ছে বাম দিক, আর হাতের যেটা তালু আছে, হাতের যেটা আমাদের বাম হাতের তালু আছে সেটা হচ্ছে ডান দিক। সেটা যদি আমাদের অ্যারো এদিকেও আসে সেই ক্ষেত্রেও আমি হাতটাকে ওইভাবেই দিব, নখযুক্ত এরিয়াটা আমাদের এদিক বাম দিক যাবে আর তালুযুক্ত দিকটা এটা ডান দিক যাবে। কিন্তু বোঝা গেল? তাহলে বাম দিক যাচ্ছে এটা, ডান দিক যাচ্ছে এটা। এই কনসেপ্টটা কিন্তু সবার আগে ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু আজকের এই ক্লাসটা কিচ্ছু বুঝতে পারবে না। বাম থেকে ডান কোনটা, ডান থেকে বাম কোনটা, সেটা কিন্তু ক্লিয়ার রাখা খুবই জরুরি। এইবার ধরো যে তোমাদেরকে বলা হলো এইখানে যতগুলো দেওয়া আছে, এখানে যতগুলো দেওয়া আছে যে 26টা লেটার আছে, হঠাৎ করে বলা হলো যে বাম দিক থেকে তোমরা 10 নম্বর অক্ষরটি বের করো। এবার আমরা বুঝে গেছি যে বাম থেকে ডান মানে আমাদেরকে এদিকেই যেতে হবে। তার মানে এই নয় যে আমি প্রত্যেকটা অক্ষরের উপরে এবার নাম্বার লেখা শুরু করবো, 1 2 3 4 5 6 7 8 9 and 10। 10 নম্বরে কি আসছে, যে। এবার এখানে 1 2 3 4 পরে আমি আগে লিখে রেখেছি, 10 নম্বরে কি আছে, যে। এবার তার মানে এই নয় যে আমাদেরকে নাম্বারিং করে করে বের করতে হবে বা হাতের কর গুনে গুনে এটা বের করতে হবে, অত সময় কিন্তু নেই। অ্যালফাবেট থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের কাছে মানে উপযুক্ত সময় মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কিন্তু অ্যান্সার করে ফেলতে হবে। অ্যালফাবেটের পিছনে বেশি সময় দেওয়া যাবে না, কারণ এগুলো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। আজকের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমরাও পারবে সেটা, ঠিক আছে? তো চলো আমি এবার কনসেপ্টটা তোমাদেরকে যেটা বোঝাবো যে আমরা কিভাবে বের করব এটা। আমরা এখান থেকে এখানে যাব বা এই 1 2 3 4 গুণে না গুণে সেটা কিভাবে স্যার বের করব, বা হাতের কর না গুণে কীভাবে বের করব, সেটার কনসেপ্ট হচ্ছে, যেটার নাম আমরা বলি সেটাকে বলে হচ্ছে জো টি। এটা কিন্তু কোনো শব্দ নয়, এটা হচ্ছে লেটার। ই যেটা বসে 5 নম্বরে, যে যেটা বসে 10 নম্বরে, ও যেটা বসে 15 নম্বরে, টি 20 নম্বরে, ওয়াই 25 নম্বরে। এটা কি নাম্বার লিখলাম স্যার? সেটা হচ্ছে, দেখো ই কোন পজিশনে বসে আছে, এখানে 5-এ ই, 10-এ যে, 15-তে ও, 20-তে টি, আর 25-এ কি, ওয়াই। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে খাতায় এটা টুকে নিতে হবে। সেটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন আমাদের কোশ্চেন বাম দিক থেকে ডান দিক থাকবে। কোশ্চেন যখন বাম থেকে ডান থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ হবে। এটা তোমরা খাতায় নোট করে নাও। ই কততে বসে, 5-এ, যে বসে 10-এ, ও বসে 15-তে, টি বসে 20-তে, ওয়াই বসে 25-এ। ফর্মুলাটার নাম কি, জো টি। এটা জাস্ট একটা কনসেপ্ট, কিন্তু এটার দ্বারাই কিন্তু তোমরা টোটাল অ্যালফাবেট কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে পারবে। সেটা কীভাবে এখনই শিখিয়ে দেবো। দেখো জো টি 5 10 15 20 25 এটা আমরা সবাই জানি। এবার 25-এর পরে বললো যে স্যার 30 কেন লিখলেন না? 30টা লিখবো কীভাবে? আমাদের কাছে লেটার তো আছেই টোটাল 26টা, তো 30 লেখা মানে কোনো প্রশ্নই ওঠে না। তো 25 অবধি 5-এর যে নামতা সবাই জানো, 5 10 15 20 25। এবার ইজোটি ফর্মুলাটা যখনই তোমাদের মাথায় থাকবে ইজোটি, তাহলে ই মানে 5, আর জে মানে 10, আর ও মানে 15, টি মানে 20, 25 মানে হচ্ছে ওয়াই। এটা তোমাদের কাছে ক্লিয়ার? এর থেকে কিন্তু কোনো মানে সমস্যার কিন্তু কোনো কারণ হওয়ার প্রশ্নই উঠছে না। তো এই ক্ষেত্রে যদি তোমাদেরকে বলা হয় যে ভাই ইজোটি ফর্মুলা অনুযায়ী তোমরা বের করো তো যে
17 নম্বরে কি আছে, কোন লেটার আছে বাম দিক থেকে ডান দিক? অবশ্যই দেখো, বারবার আমি একই কথা বলবো, ইজোটিভ ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সেটা বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। তোমাদেরকে বলা হলো ইংরেজি বর্ণমালার মানে অ্যালফাবেটের বাম দিক থেকে 17 নম্বর লেটার কোনটি রয়েছে। এখন তোমরা আবার এবিসিডি লিখে 1 2 3 4 5 করে এভাবে তো বের করতে পারবে না নিশ্চয়ই, বা পারলে অনেক সময় চলে যাবে, আমাদের কাছে অত টাইম নেই। আমি দেখো এখানে লিখে রেখেছি 17 নম্বরে কিউ আছে। তো তোমরা বলবে হয়তো স্যার তাহলে এটা কেন লিখে রাখছেন? এটা তোমাদেরকে জাস্ট কিন্তু বোঝানোর জন্য। দেখো এখানে কনসেপ্টটা আমরা কি বললাম একটু আগে, ইজোটি। এবার ওতে কি আছে, 15 নম্বরে কি আছে, ও যদি 15 নম্বরে থাকে ইজোটি ফর্মুলা অনুযায়ী, ও যদি 15 নম্বরে থাকে, 16 নম্বরে কে থাকবে? পি। 17 নম্বরে কে থাকবে? কিউ। 18 নম্বরে কে থাকবে? আর। তাই কি না? কনসেপ্টটা বুঝতে পেরেছো কি না? দেখো ও যখন আমরা জানি ইজোটি ফর্মুলা জানি 15 নম্বরে রয়েছে, 15 পরে 2টা, 17তে কে থাকবে তাহলে কিউ। দেখো কিউ 17তেই আছে। কনসেপ্ট একদম ক্লিয়ার, তাই কি না? কনসেপ্ট একদম ক্লিয়ার কি না? ইজোটি ফর্মুলাটা দিলেই কিন্তু তোমরা বুঝে যেতে পারবে। তার জন্য তোমাদেরকে বুঝতে হবে বাম দিক থেকে ডান দিক যেতে হবে, সব সময় কিন্তু বাম দিক থেকে ডান দিক যেতে হবে, তাহলেই কিন্তু ইজোটি ফর্মুলায় কিন্তু ইউজ করা যাবে, আদারওয়াইজ নয়। বুঝে গেল? এবার দেখো কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে রেখেছি। দেখো প্রশ্নটা প্রথমেরটা 17 যে একটু আগে বললাম, তোমরা এটা আরেকবার করে নাও নিজে নিজে। দেখো ইজি আছে একদম। 17 নম্বর মানে কি বললাম, ইজোটি ফর্মুলা অনুযায়ী ইতে 5 দরকার নেই, জেতে 10 দরকার নেই, ওতে কি আছে আমাদের 15, তো ও এর পরে কি ধরবো, ও মানে হচ্ছে 15, ও এর পরে কি পি কিউ, 15 পরে 16, 17তে কি আছে কিউ, তাহলে কিউ। এটা কিন্তু মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে, এখানে লেখারও দরকার পড়বে না, আমি লিখলাম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমাদের অ্যান্সারটা কি, 17 নম্বরে কি আছে কিউ, এটাই কিন্তু সঠিক অ্যান্সার, তাই কি না? দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, 11। এখন বের করতে গেলে আমাদের কি ইজোটি ফর্মুলা অনুযায়ী 11-র কাছাকাছি কি আছে 10। 10-এ কি থাকে, ই কততে থাকে, ই থাকে 5-এ, তো 10-এ কে থাকবে, জে। এবার জে এর পরে কি কে, কে মানে কত তাহলে 11, তাহলে কে কি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাই কি না? এবার দেখো 23 বলেছে। এবার তোমরা এটা দুরকমভাবে করতে পারো। দেখো 23 এর পরে থাকবে 24, 25, আর এদিকে থাকবে কি দেখো 22, 21 অ্যান্ড 20। তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। 25 মানে কি ওয়াই, তাই কি না? 25 মানে ওয়াই, আর 23 আমাদেরকে বের করতে হবে। আর এখানে 20 মানে কি টি, ইউ, ভি, ডাব্লু, এক্স। যদি 25 থেকে ধরো তাহলে তোমাদেরকে উল্টা দিকে আসতে হবে, ওয়াই এক্স তারপর আগে ডাব্লু, আর এদিক থেকে নিশ্চয় তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে 20-এর পর থেকে ধরো, তাহলে ইজোটি ফর্মুলা অনুযায়ী আমরা কি বললাম, ইজোটিতে আমরা জানি ইজোটিতে কে কি কোথায় বসে আছে, ইতে বসে আছে 5, যেতে বসে আছে 10, 15, 20। 20-তে যখন টি বসে আছে, টি এর পরে কি ইউ, ভি, ডাব্লু, এটা তো 20-তে অলরেডি আছে, তাহলে এটা কত 21, 22, 23, তাই কি না? একদম ইজি কিন্তু। তাহলে 23-এ আমাদের কে বসছে, 23-এ বসছে কিন্তু আমাদের ডাব্লু কিন্তু সঠিক অ্যান্সার। কনসেপ্ট একদম ক্লিয়ার নিশ্চয়ই। এইবার সাপোজ ধরো তোমাদেরকে দেওয়া হয়েছে এবার ডান দিক থেকে বাম দিক আসতে হবে। তোমরা তো বলবে তাহলে স্যার এটা আবার কি, এইভাবে আমরা কেমন করে করব তাহলে? এবার আমি তো নিচে লিখে রেখেছি কি বাম দিক থেকে ডান দিকের নম্বরগুলো, কে কত নম্বর আছে দেখা যাচ্ছে এখানে, বা ইজোটি ফর্মুলা দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো যদি বাম দিক থেকে ডান দিক। কিন্তু আমাদের কোশ্চেনেই এবার বলে দিয়েছে যে তোমাদেরকে ডান দিক থেকে বাম দিক আসতে, মানে এরকম যেতে হবে, ডান দিক থেকে বাম দিক। এতক্ষণ আমরা কি করছিলাম, আগের কোশ্চেনগুলোতে আমরা কি করছিলাম, বাম দিক থেকে ডান দিক যাচ্ছিলাম কিনা, এবার উল্টো দিকে যেতে হবে, আমাদেরকে ডান দিক থেকে বাম দিক আসতে হবে। এবার সেটা যদি আসতে হয় সেই ক্ষেত্রেও নিশ্চয়ই আমরা এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। দেখো এখানে প্রত্যেকটাতে আমি যেভাবে লিখে দিচ্ছি, এটা লিখে রাখার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এটা কিন্তু কনসেপ্ট নয়। এই যে আমি নাম্বারিংগুলো করছি এগুলো যাতে তোমরা বুঝতে পারো
অ্যাকুরেট হচ্ছে কিনা সেটার জন্য। এবার দেখো আমি যেভাবে নম্বরগুলো লিখলাম, নিশ্চয়ই তোমরা পরীক্ষার সময় বসে এটা করবে না, তাহলে কিন্তু আমাদের একটা অঢেল সময় কিন্তু নষ্ট হয়ে যাবে শুধু একটা মাত্র কোশ্চেনের জন্য, অ্যালফাবেটের পিছনে, তাই কি না? তো দেখো এইভাবে যখন নাম্বারিং আমরা করব না বা করতে চাই না, আমাদের দ্বারা সম্ভব না, এটা কীভাবে মানে এতটা সম্ভব হতেই পারে না, তাই না? মানে এতটা টাইম তো দিতে পারবো না আমরা। এবার যখনই এরকম ব্যাপার থাকবে, কোশ্চেনে যদি হঠাৎ করে বলা হয় যে তোমার ডান দিক থেকে বাম দিকের 12 নম্বর লেটার কোনটি বা 12 নম্বর অক্ষর কোনটি, কি করে বের করবে? 1 2 3 4 পার করে 12 নম্বর অবধি যেতে যেতে তো দেখবো অনেক সময় পার হয়ে গেল, 12 নম্বরে তো আমার এটা চলে আসছে ও, তাই কি না? দেখবো আমি এখানে তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে এন আছে এটা 13 নম্বরে, যেটা ডান দিক থেকে বাম দিকে, আর বাম দিক থেকে ডান দিকে আবার এনই 14 নম্বরে আছে। এখানে 13তে আছে, এখানে 14তে আছে। এটা কি আশ্চর্য ব্যাপার, তাই না? আশ্চর্য ব্যাপার থেকে এখানে সবথেকে একটা বড় বিষয়, এখানে একটা ম্যাজিক আছে, যে ম্যাজিকটার উপরেই কিন্তু এই নেক্সট কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে। আগের কনসেপ্টটা ইজুটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবার নেক্সট যে কনসেপ্টটা ডান দিক থেকে বাম দিকের, সেটার মধ্যে কিন্তু একটা ম্যাজিক লুকিয়েছে। কি দেখো, এই ডান দিক থেকে বাম দিকে যাওয়ার যে সংখ্যাটা সেটা হচ্ছে 13, আর বাম দিক থেকে ডান দিক যাওয়ার সংখ্যা সেটা হচ্ছে 14। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি কত হচ্ছে 27, তাই না? এবার ম্যাজিকটা কোথায় দেখো, সেমভাবে যদি আমি পরেরগুলো যে কোনো একটা অক্ষর দিয়ে, সাপোজ ধরলাম এইচ, এটা ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সংখ্যা হচ্ছে 19, আর বাম দিক থেকে ডান দিক যাওয়ার সংখ্যা হচ্ছে 8, এই দুটোকে প্লাস করো, এটাও হবে 27 হচ্ছে, সরি এটা 17 বলে ফেলেছিলাম মনে হয় ভুল করে, তো কোনো অসুবিধা নেই, এটা 27, ঠিক আছে? এবার 27 এটাও হচ্ছে, আমি যদি জে কে, এই দেখো এখানে আছে 17 আর এখানে আছে 10, এই দুটোকে যোগ করলে নিশ্চয়ই 27 হবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এখানে শুরুতেও যদি আমি দেখি এ 26 আর এখানে 1, এটাও 27, 25 + 2 এটাও 27, এইভাবে করে কিন্তু প্রত্যেকটা লেটারই 27 হবে যোগ করলে, তাদের ডান নং বা বাম নং যোগ করে, বাম দিক থেকে ডান দিকের নম্বর আর ডান দিক থেকে বাম দিকের নম্বর, এই দুটো যোগ করলে কিন্তু কত হচ্ছে 27। এইখানেই এই ম্যাজিকেই কিন্তু আমাদের কনসেপ্টটা লুকিয়ে আছে। এবার যখনই তোমাকে ধরো বলা হলো যে ডান দিক থেকে বাম দিকের সংখ্যা বের করো, দেখো আমরা জানি যে দুটোকে যোগ করে হচ্ছে 27, ঠিক আছে? এবার ডান দিক থেকে যখনই আমাদের যে কোনো একটা সংখ্যা, সাপোজ ধরলো 10 বের করতে বলেছে আমাদেরকে, যে ডান দিক থেকে বাম দিকের 10 নম্বর অক্ষরটা কি আছে। এবার 10 নম্বর অক্ষর যখন বলেছে দুটো যোগ করে তো কত হয় 27 হয়, তাহলে আমি 27 থেকে সবার আগে 10কে বাদ দেবো, কত হচ্ছে 17। এবার 17 এটা কোন নম্বর, এই দুটা যোগ করে নিশ্চয়ই দেখো 10 আর 17 যোগ করে হচ্ছিল 27, এবার 10 যদি ডান নম্বর হয় তাহলে 17 কত কী হবে, বাম নম্বর। এবার বাম নম্বরের ফর্মুলা তো আমরা জানি, সেটা হচ্ছে ইজুটি ফর্মুলা আমরা জানি কি না? ইজুটি ফর্মুলা যখন আমরা জানি যে ইতে 5, জেতে 10, টিতে 15, ও সরি এটা ওতে 15, টিতে 20 অ্যান্ড ওয়াইতে 25 হয়। এবার 17 নম্বর যখন বাম দিকের এসেছে, 17 নম্বরে কোন অক্ষর বসে, আমাদেরকে 15তে আছে কি ও এর পরে কি হয় এন, এম এন ও পি অ্যান্ড কিউ, তাহলে ওতে যদি 15তে হয় এটা হবে 16তে, এটা হবে কত 17তে, তাহলে বাম দিক থেকে 17 নম্বরটা কি হচ্ছে তাহলে কিউ, তার মানে কিউ হয়ে যাচ্ছে ডান দিক থেকে 10 নম্বর। দেখো এখানে কত আছে 10 নম্বরে আছে ও, আর বাম দিক থেকে এটা কত 17 নম্বরে হয়ে যাচ্ছিলো, তাই কি না? একদম কনসেপ্ট ক্লিয়ার কি না? এবার কনসেপ্টটা যেহেতু তোমাদের ক্লিয়ার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আরেকটা তোমাদেরকে বলি, তোমাদেরকে বলা হলো ডান দিক থেকে বাম দিকের 14 নম্বরে কি আছে। এবার 14 নম্বরে বার করতে গেলে যেহেতু 14 বলেছে, আমরা জানি দুটো যোগ করে কত হয় 27, 27 থেকে যদি 14 বাদ দিই কত হচ্ছে 13, তাহলে 13 নম্বরে কি আছে বের করার জন্য আমাদেরকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, এই যে ইজুটি, এটাই তো ফর্মুলা। এবার 13 নম্বরের জন্য আমাদেরকে কি করতে হবে, কাছাকাছি 10, 10 নম্বরে কি আছে জে এর পরে কে বসে, জে এর পরে কে এল এম, তাহলে জে কে এল এম হচ্ছে। এবার
13 নম্বরে যেহেতু আমাদেরকে ধরতে হবে, আর 10 নম্বরে দেওয়া আছে যে এর পরে কি হচ্ছে 11, 12, 13, তাহলে 13 নম্বরে কি হচ্ছে এম, দেখো এখানে এম আছে, 13 নম্বর এম আছে আর 14 নম্বরে এম আছে, তাহলে 14টা আমাদেরকে কি বের করতে বলছে 14, তো 14তে কি বসেছে এম, এটা হয়ে গেল সঠিক অ্যান্সার। এবার তোমাদেরকে কনসেপ্টটা কি বলছি দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কিন্তু এটা তোমাদেরকে খাতায় নোট করে নিতে হবে। দেখো ডান দিক থেকে বাম দিকে যখনই যেতে হবে, ডান দিক থেকে বাম দিক, ডান দিক বাম থেকে ডান দিক থেকে বাম দিক, এটাও পরে হবে, ডান দিক থেকে বাম দিকে যখনই যেতে হবে তখন দেখো ফর্মুলা সবার আগে হবে 27 থেকে 27 থেকে ডান নম্বরটা বাদ দিতে হবে। যেই নম্বরটাই কোশ্চেনে বলা হবে যে ডান দিক থেকে বাম দিক আসতে হবে, সেই কোশ্চেনের এদিককার নম্বর যেইটাই দেবে 27 থেকে বাদ দিতে হবে, সেটা 12 হোক 13 হোক, যেই নম্বরটাই দেবে সেটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে কি বাঁচবে, সেটা কিন্তু বাম নম্বরটা বেঁচে যাবে। কারণ কি 27 থেকে আমরা যেটাই বাদ দেব এটা কি হবে, এটা হবে বাম নম্বর, এটা কি হবে বাম নম্বর, ঠিক আছে। 27 থেকে যত বাদ দেবো, এবার বাম নম্বর যখনই আমাদের কাছে চলে আসবে, বাম নম্বর মানে আমরা ইজিটি ফর্মুলা দিয়ে ইউজ করে বের করে ফেলতে পারবো। এটা কিন্তু ফর্মুলা, তোমরা কিন্তু খাতায় এটা লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ক্লিয়ার হওয়া ডান দিক থেকে বাম দিক, এটা পরীক্ষা কিন্তু তোমাদের খুব কাজে আসবে। বারবার আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই ব্যাপারটাকে ক্লিয়ার রাখো, ঠিক আছে। চলো এবার দেখো এখানে এ বি সি ডি দেওয়া আছে, আমি তো 1 2 3 4 করে লিখবো না, আর 1 2 3 4 করে আর লিখবো না, অত সময় নেই, কারণ আমরা এখন কনসেপ্ট পেয়ে গেছি। এবার কনসেপ্ট যেহেতু পেয়ে গেছি, তোমাদের কাছে কিছু কোশ্চেনও দেওয়া হবে নিশ্চয়ই। এবার কোশ্চেন যেহেতু দেওয়া হবে, যে কোশ্চেন দিয়ে দিলাম। চলো ডান দিক থেকে বাম দিক, ডান দিক থেকে বাম দিক 12 নম্বর বলেছে, ডান দিক থেকে বাম দিকে 12 নম্বর যেতে হবে। এবার 12 নম্বর যেতে হবে, সবার ফার্স্টে কী থেকে বাদ দেবো আমরা, 27 - 12, এটা কত হবে 15, 15 যেহেতু বেরিয়ে গেছে, ইজোটি ফর্মুলা বের করো ভাই, আর কি একদম ইজি, ইজোটি 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, আমাদের 20 25 তো লাগছে না, আমাদের চেয়েছে শুধু 15 ভাই, আর কিছু বেরো করতে হবে না। 15 মানে কি ও, 15 মানে কি ও, দেখো এখানে 15তে কি রয়েছে ও, আর আমাদের কোশ্চেনে কি বলেছিল 12 নম্বর বের করতে। 12 নম্বর কোন দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে। এবার ডান দিক থেকে বাম দিকে যদি 12 নম্বর আমরা কাউন্ট করি, দেখো ওতেই এসে শেষ হবে কিন্তু। দেখো এখানে 1 2 3 তো লিখে রেখেছিলাম, 4 5 6 7 8 9 10 11 12, দেখো 12তে কি আসছে ও, সেটা কিন্তু আমাদের অ্যান্সারে বেরিয়েছে ও, কারণ ইজোটি ফর্মুলা দিয়ে আমরা বের করে নিয়েছি। সেমভাবে পরের কোশ্চেনটা বলেছে ডান দিক থেকে 17 নম্বরটা বের করতে হবে। এবার 17 নম্বর বের করার জন্য আমাদের সবার আগে কী করতে হবে, 27 - 17 ইজিক্যাল কত 10। এবার 10 মানে কি, ইজোটি ফর্মুলা ভাই, ই মানে কি, ই মানে হচ্ছে 5, জে মানে কি 10, তো অ্যান্সার কি জে, অ্যান্সার শেষ, একদম ইজি। এবার 22 বলেছে, 22 কী করতে হবে তাহলে, 27 - 22 কত 5, 5 মানে কি, এটা আরও ইজি, 5 মানে ই, সেটা কি ফর্মুলা, ইজোটি ফর্মুলা। এই যে ইজোটি ফর্মুলাটা তোমাদেরকে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বারবার বলছি খাতায় একদম নোট ডাউন করে নাও। এই ইজোটি কনসেপ্ট একদম মুখে মুখে ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু রিজনিং একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য, একদম ইজি। দেখো 3টে কোশ্চেন দিয়েছিলাম, একদম ক্লিয়ার। এইবার দেখো, এবার কিছু কনসেপ্ট, এটা ছিল কনসেপচুয়াল কোশ্চেন। এবার অরিজিনাল যখন কোশ্চেন আসবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, তার আগে তোমাদেরকে কিছু বুঝতে হবে, যেটা কোশ্চেনে যেটা থাকে আপনার হাতের ডান দিক থেকে বা হাতের বাম দিক থেকে, কোনো কোনো সময় থাকে ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে, তো সেখানে কনফিউজ হওয়ার বিষয় নেই। দেখো ইংরেজি বর্ণমালার ডান দিক আর তোমার হাতের ডান দিক বা তোমার ডান দিক দুটাই কিন্তু একই, এটা কিন্তু অর বলতে পারো, অর দেওয়া আছে, ঠিক আছে। কোশ্চেনে এই দুটো মাধ্যমেই থাকবে, ঠিক আছে। এক হয় আপনার হাতের বাম দিক থেকে বা আপনার বাম দিক থেকে, সেটাই ইংরেজি বর্ণমালার বাম দিক হবে, বা কোনো কোনো কোশ্চেনে বলতে পারবে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে, তাহলে কিন্তু বাম দিক হবে, সেই ক্ষেত্রে তোমরা এদিক থেকে এদিকেই যাবে। আর যদি কোশ্চেনে থাকে আপনার ডান দিক থেকে বা ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে যেতে হবে কত নম্বর অবধি, তাহলে কিন্তু তোমাদেরকে এদিক থেকে এদিক যেতে হবে। কনসেপ্ট একদম ক্লিয়ার কি না?
এবার আসবে একদম জেনুইন কোশ্চেনে, যেরকম পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো পরীক্ষার কোশ্চেন যখনই আসবে, দেখো এই প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে একদম সোজা। ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে, ভালো করে লক্ষ্য করবে, ডিটেলিংগুলো ভালো করে লক্ষ্য করবে। কোশ্চেনে বলেছে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে পঞ্চম অক্ষরের ডান দিকের 10 নং অক্ষর কোনটি। এইবার কোশ্চেন দেখে তো তোমরা ঘাবড়ে যাবে, স্যার এটা কি হয়ে গেল, বাম দিক থেকে আবার একদিকবার ডান দিকের, মানে কোন দিক করব। তাহলে তো তোমরা মাথা খারাপ হয়ে যাবে। বাম দিক থেকে ফার্স্টে 5 নম্বর অক্ষরটা বের করবে, বলবে এটা তো স্যার এখান থেকে আমাদেরকে 10 নম্বর অক্ষর অবধি যেতে হবে আবার, তাহলে 10 নম্বর অক্ষরে যে আসছে। যদি এটা ভাবো তাহলে একদম হয়ে যাবে ভাই ভুল, একদম হয়ে যাবে ভুল। তখন তোমাকে করতে হবে, কারণ বলেছে পঞ্চম অক্ষরের ডান দিকের 10 নম্বর। যদি টোটাল থাকতো ইংরেজি বর্ণমালার 10 নম্বর বাম দিক থেকে, তাহলে কিন্তু যে হতো, যেহেতু বলেছে পঞ্চম অক্ষরের, এখানে কিন্তু টুইস্ট। অক্ষরের ডান দিকের মানে অক্ষরের ওখান থেকে আমাদেরকে 10 গোনা শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার এখানে আর একটা টুইস্ট, তোমরা বলবে স্যার আবার তো আপনি লেখালেখি শুরু করলেন, এখানে 1 2 3 4 5 6 7 করে লিখতে যদি হয় তাহলে এতক্ষণ ধরে কী কনসেপ্ট করলাম, তাই কি না। তো সেখান থেকে ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কনসেপ্টটা আরও ক্লিয়ার করার জন্য এই ডিটেলিংগুলো আমি লিখে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যখন এই কোশ্চেনে অক্ষরের থাকবে তখন বুঝতে হবে যে তোমাকে সেই অক্ষরের পর থেকে ধরতে হবে। যদি সেখানে থাকে অক্ষর থেকে, যদি কোশ্চেনে এরকম থাকে অক্ষর থেকে, যদি এরকম থাকতো তাহলে তোমাকে অক্ষর থেকেই গুনতে হতো, মানে এখান থেকেই গুনতে হতো। এটাই হচ্ছে 1, তাহলে 2 3 4 পারে, এইভাবে কিন্তু যেতে হবে। এইখানে কিন্তু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখা খুব দরকার ভাই, তোমাদের সবাইকে বলছি। এইখানে অক্ষরের ডান দিক যখনই বলবে তখন অক্ষরটা বাদে তার পরের ডান দিকে যেতে হবে, আর অক্ষর থেকে বললে অক্ষরেই ধরতে হবে। বোঝা গেল? এখানে কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে। এইবার যখনই বলছে কোশ্চেনে পঞ্চম অক্ষরের ডান দিকের, ফার্স্টে দেখবে বাম দিক আছে না ডান দিক আছে, কি কি আছে, তাদের জন্য তোমাদের এই কনসেপ্টটা তোমাদের খাতায় টুকে নিতে হবে। দেখো বাম আর বাম, কোনো কোশ্চেনের মধ্যে যদি দুটাই সেম থাকে এরকম বাম আর বাম, তাহলে সেই ক্ষেত্রে দুটোকে বিয়োগ করতে হবে। ভালো করে নোট করে নাও। যদি ডান আর ডান থাকে সেক্ষেত্রেও বিয়োগ করতে হবে। যদি বাম আর ডান থাকে তাহলে করতে হবে যোগ, আর বা ডান বা বাম থাকলে করতে হবে যোগ। এবার কোশ্চেন তোমাদের প্যাটার্ন দুরকম থাকতেই পারে। কোনো কোশ্চেনে দুটোই বাম দিক দিয়ে দিল, সেই ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে বিয়োগ। বিয়োগটা কখন করব? যখন আমাদের কাছে সেম প্যাটার্ন থাকবে। আর এই ক্ষেত্রে করতে হচ্ছে যোগ। যোগটা কখন করব? যখন আমাদের কাছে অপোজিট থাকবে, অপোজিট ডিরেকশন থাকবে, তখন কিন্তু করতে হবে আমাদেরকে যোগ। বোঝা গেল? কেন বলছি দেখো, বাম আর বাম, বারবার এটা নোট করো, মুখস্থ করে নাও এখনই। যখনই আমাদের কোশ্চেনে দুটোই সেম থাকবে সেই ক্ষেত্রে করতে হবে বিয়োগ, আর যদি দুটো অপোজিট থাকে, মানে ডান আর বাম দুটোই থাকে, সেক্ষেত্রে করতে হবে যোগ। কি করব যোগ? আরে ভাই যোগ করব বিয়োগ করব বুঝলাম, কিন্তু কোনটা কি করব? দেখো কি করব, নম্বরটাকে করব। নম্বর আমাদের কোশ্চেনে কি আছে? এই যে বাম দিক, এই যে আছে ডান দিক, দুটো আছে কি না? দুটো আলাদা আলাদা। তো এটা বাম দিক মানে হচ্ছে লেফট, আর ডান দিক মানে হচ্ছে রাইট। এবার বাম দিকের নম্বর কত? এটা হচ্ছে 5, আর ডান দিকের নম্বর কত? এটা হচ্ছে 10। এবার দুটো আছে, তার মানে দুটো যদি অপোজিট থাকে, আমি কি বললাম, অপোজিট থাকলে করতে হবে আমাদেরকে যোগ। এবার যেহেতু যোগ করতে হচ্ছে তাহলে যোগ করব। দেখো কি যোগ করব, এটা বাম দিকটা হচ্ছে কত? 5, আর ডান দিকটা হচ্ছে কত? 10। যোগ করলে কত হচ্ছে? 15। 15টা কি করব? 15টা আমরা করে দেব, যেহেতু কোশ্চেনে বলেছে বাম দিক থেকে শুরুতে বলেছে, তাহলে শুরুতে যেহেতু বাম দিক থেকে বলেছে, তো বাম দিক থেকে আমরা 15 নম্বরে যাবো। আর এবারে ইজুটি ফর্মুলা আমাদের কাছে, আমাদের তো জানা আছে নাকি? জানা নেই? ইজুটি ফর্মুলা জানা আছে তো? ইজুটি মানে কি? 5 10 15 20 25। আমাদের কোশ্চেনে 15 চেয়েছে, এখানে 15, বাম দিক থেকে যাব 15 নম্বরে কি থাকে আমাদের? 15 নম্বরে থাকে হচ্ছে ও। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের ও। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমি যদি এবার নর্মাল গুনেও ট্রাই করি, 5 নম্বর থেকে বলেছিল পঞ্চম অক্ষরের ডান দিকে, এবার পঞ্চম অক্ষর বাদ দিলে 1 2 3 4 5 6 7 8
9, 10 নম্বর কি এসেছিলো? ওই এসেছিলো, এটা কিন্তু অ্যান্সার হলো। এবার তোমরা একটা কোশ্চেন মাথায় খাটাও ভাই, যে তোমরা বললে বা তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানে তো 15 আমরা নিয়েছি, এবার বাম দিক থেকেই কেন করলাম? ইজোটি ফর্মুলা তো বাম দিক থেকে ডান দিকে গেলেই হয়, আমরা ডান দিক থেকে কেন ধরলাম না? ডান দিক থেকে ধরলাম না কারণ হচ্ছে আমাদের কোশ্চেনে শুরুতেই বলা হয়েছে বর্ণমালার বাম দিক থেকে যেতে হবে, বর্ণমালার বাম দিক থেকে যেতে হবে। দেখো এখানে একটা টুইস্ট আছে, আমি লিখে রেখেছি তোমাদের জন্য, ভালো করে এটা নোটিস করো। এইটা কিন্তু মাথায় ভালো করে ক্লিয়ার করে দেখে নাও ভাই। এটা কি? বাংলার যারা পরীক্ষা, মানে বাংলা ভাষায় যারা পরীক্ষা দেবে তারা দেখবে শুরুতে কি আছে, শুরু কি দিয়ে হচ্ছে, বাম নাকি ডান, বাম না ডান। এটা হচ্ছে বাংলা যারা দিচ্ছে, বাংলাতে পরীক্ষা তারা দেখবে। আর যারা ইংলিশে শুরু করছে তারা দেখবে শুরুতে কি হচ্ছে, লেফট না রাইট, সরি শেষে কি হচ্ছে, লেফট না রাইট। তখনই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এবার যদি ইংরেজিতে থাকতো, ইংরেজির কোশ্চেনটা একটু অন্য ধরনের হতো। আমি নেক্সট কোশ্চেনে তোমাদেরকে বাংলা ইংলিশ দুটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি না হয়নি বলো আমাদেরকে। দেখো এখানে কোশ্চেনের মধ্যে বাম দিক ডান দিক দুটো আলাদা আলাদা ছিল। এবার যেহেতু দুটো আলাদা আলাদা ছিল তো আমরা ওটাকে কী করলাম, যোগ করে নিলাম। আমাদের তো ফর্মুলাটাই তাই, কনসেপ্টটাই তাই। এবার যোগ করে নিয়েছি। এবার কোশ্চেনে বলেছে বাম দিক থেকে, বললাম বাংলা ভাষায় যারা পরীক্ষা দেবে শুরুতে কোনটা আছে, শুরুতে বাম দিক ছিল, তো আমরা বাম দিক অনুযায়ী কিন্তু 15 নম্বর মিলিয়ে নিয়েছি। এবার দেখো নেক্সট কিছু তোমাদের জন্য কোশ্চেন রাখা হয়েছে, যেটাতে ইংরেজিতেও আছে বাংলাতেও আছে। দেখো কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য 13th লেটার, মানে 13 নম্বর যে অক্ষরটা রয়েছে, তাই কি না? ফাইন্ড দ্য 13th লেটার টু দ্য রাইট অফ দ্য 7th লেটার ফ্রম দ্য লেফট অফ দ্য অ্যালফাবেট। অ্যালফাবেট মানে ইংরেজি বর্ণমালার। এবার বাংলাতে কি বলেছে, ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 7 নং অক্ষরের ডান দিকের 13 নং অক্ষর কোনটি? এমনি যদি মুখে মুখে তোমরা কোশ্চেন হিসাব করো, দেখো 7 আর 13 মানে হচ্ছে 20, টোটাল অ্যান্সার হয়ে যাবে টি। এখানে কিন্তু অ্যান্সার শেষ মুখে মুখে। কেমন করে তোমরা বলছো স্যার কী করলেন, এটা কী করলেন? এবার দেখো কোশ্চেন অনুযায়ী আমরা যদি বাম দিক থেকে শুরু করি, ABCD লেখা, 7 নম্বরে কী আছে আমাদেরকে দেখতে হবে। এটা ধরলাম 7, এবার 7-এর পর থেকে 13 নম্বর অবধি আমাদেরকে যেতে হবে। এবার 13 নম্বর অবধি যখনই যাবো, এটা যখন 7-এর পরে 13 হবে, এবার আমি যদি এইখান থেকে কাউন্টিংটা শুরু করি তাহলে এটা টোটালটা হবে 7 আর 13 যোগ করে কত হচ্ছে 20, তাই কি না? 20 নম্বরে যেটা থাকবে। আর ইজোটি ফর্মুলা অনুযায়ী আমরা জানি 20-তে কী থাকে, টি। দেখো অ্যান্সার কিন্তু এখানে শেষ একদম হবে। এটা কিন্তু তোমরা চালাকি করে করতে পারো যদি এরকম ধরনের থাকে। এবার এইখানে কোশ্চেন আছে বাম দিক থেকে 7 নং অক্ষরের ডান দিকে। দেখো কনসেপ্ট অনুযায়ী আমাদের কি বলতে হবে, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে আগে 7 নম্বর যেতে হবে, তারপরে অক্ষরের ডান দিকে 13 নম্বর অবধি আমাদেরকে যেতে হবে, 13 নম্বর অবধি যেতে হবে। এবার এখানে কোশ্চেনে আমি কি বলেছিলাম, ফর্মুলা অনুযায়ী যখন বলেছিলাম দুটা যদি আলাদা থাকে বাম আর ডান, তাহলে সেই ক্ষেত্রে করব কি, যোগ। এবার যোগ কাকে করব, সংখ্যাগুলোকে। দেখো বাম আছে আমাদের কাছে দুটো, বাম আর ডান দুটোই আছে আলাদা আলাদা। দেখো এদিকে বাম আর এদিকে আছে ডান। বামের অক্ষর রয়েছে 7, মানে হচ্ছে আমরা বলতে পারি যে লেফট হচ্ছে 7 আর ডান দিক মানে রাইট হচ্ছে 13, তাই কি না? আর হচ্ছে 13। এবার দুটোকে যোগ করতে হবে, তো আমাদের তো কনসেপ্টই তাই, কনসেপ্ট যোগ করে কত হচ্ছে 20। এবার কোশ্চেনে আমরা কি বলেছিলাম, যখনই থাকবে বাংলা পরীক্ষার্থীরা তারা দেখবে শুরুতে কি আছে, বাম নাকি ডান, আর ইংরেজিতে কি যদি থাকে তারা দেখবে শেষে কি আছে। এবার দেখো কোশ্চেন অনুযায়ী আমরা যদি ফার্স্টে বাংলা পরীক্ষার্থীরা দেখি শুরুতে কি আছে, বাম দিক মানে লেফট। আর যদি ইংরেজিতে দেখি লাস্টে কি আছে, লেফট। দেখো তাই কি না, লাস্টে লেফট মানে বাম দিক, তার মানে বাম দিক থেকে আমাদেরকে 20 নম্বরটা দেখতে হবে। তাহলে কি ফর্মুলা ইউজ করবো আমরা, আমাদের ফর্মুলা হয়ে যাবে ইজোটি 5, 10, 15, 20, 25। তাহলে 20-তে কে বসছে, টি। তাহলে অ্যান্সার কি আমাদের, এটা মুখে মুখে হবে কি না তোমরাই বলো, এটা মুখে মুখে হবে কি না? একদম ইজি আছে, কিন্তু একদম ইজি আছে। এবার নেক্সট পরীক্ষাটা দেখো, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য 7th লেটার। কি বলেছে, ফাইন্ড দ্য 7th লেটার টু দ্য রাইট অফ দ্য 13th লেটার ফ্রম দ্য রাইট অফ দ্য অ্যালফাবেট। দেখো লাস্টে কি বলেছে, রাইট।
কোশ্চেনে বাংলাতে যদি আমরা পড়ি সেটা কি হচ্ছে, ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে, এটা কিন্তু আর বাম দিকে নেই, এটা ডান দিক থেকে শুরু হচ্ছে। 13 নং মানে 13 নং অক্ষরের আবার ডান দিকের 7 নং অক্ষর কোনটি, এটা টোটালটাই আমাদেরকে ডান দিকের কনসেপ্টে বের করতে হবে। এবার যেহেতু দুটাই আমাদের ডান দিক, যখনই সেম হবে তখন আমি কি বলেছিলাম, কি হবে, যোগ না বিয়োগ? আরে ভাই যোগ হবে না, এবার হবে বিয়োগ, কারণ দুদিকে আছে সেম। দেখো ডান দিক দুদিকে আছে ডান দিক, এবার ডান ডান থাকলে কি বলেছিলাম, বিয়োগ, কারণ এটা সেম আছে, সেম থাকলে হবে বিয়োগ। আর বিয়োগ যেহেতু আছে তাহলে আমরা কি কি বিয়োগ করব, দুটাই তো আর, দুটাই আর একটা 13 আর একটা 7, তো দুটাকে বাদ দিলে কত হচ্ছে, 13 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে, সেটা হচ্ছে 6। এইবার তোমরা বলো ইজোটি ফর্মুলা এখানে কি ইউজ হবে, ইজোটি ফর্মুলা কি এখানে ইউজ হবে? আমরা তো নিয়ম অনুযায়ী জানি যে স্যার বাংলা পরীক্ষার্থীরা তো দেখবে যে শুরুতে কি আছে, শুরুতে দেখছি এখানে ডান আছে কোশ্চেনে, আর ইংরেজি পরীক্ষার্থীরা দেখবে শেষে কি আছে, শেষেও দেখছি আমরা ডান আছে। এবার ডান যেহেতু আছে তাহলে তো আমাদের আর ইজোটি ফর্মুলা ইউজ হতে পারছে না স্যার। এবার দেখো কোশ্চেন এখানে শুরুতে ডান দিক আর ইংরেজি কোশ্চেনে শেষে রাইট, মানে এটাও ডান দিক, তাহলে ইজোটি ফর্মুলাতে ইউজ হচ্ছে না। এইবার ডান দিক থেকে বাম দিকে যে আমি রুলটা বলেছিলাম ওটা কি মনে আছে কি নাই? এই যে নিয়মটা আমাদের 27 থেকে ডান নংটা বাদ দেবো, সেটাই হবে বাম নং, তারপরে ইজোটি দিয়ে মিলিয়ে দেবো। মনে পড়লো তাই কি না? তাহলে যেহেতু আমাদের 6 বেরিয়েছে সেটা হচ্ছে কি ডান নাম্বার, ডান নাম্বার কাকে আকার থেকে বাদ দেবো, 27 থেকে 6কে বাদ দেবো, তাহলে কি হবে, আমাদের বাম নম্বরটা বেরিয়ে আসবে, সেটা হবে 21। সেটা কি নম্বর, বাম নং। এবার 21-এর জন্য আমরা কি ফর্মুলা ইউজ করতে পারবো, ইজোটি। ভাই ভাবার সময় নেই, 5, 10, 15, 20, 25, ইজি কি না? এবার 21 ধরতে হবে, তো আমাদের 20-তে কত আছে, টি এর পরে কি হয়, টি ইউ, এটা যদি 20 হয় তাহলে এটা হবে 21, তাই কি না? তাহলে অ্যান্সার কি হচ্ছে, ইউ। এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছো আজকের এই যে কনসেপ্টটা ছিল, যেই কনসেপ্ট আমি বলছি অ্যালফাবেট। দেখো বারবার করে আমি বলছি যে কোশ্চেনের শুরুতে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার থাকার কথা, তোমাদের ডায়েরিতে বা খাতায় তোমরা নোট ডাউন করে নাও। এই একটা কনসেপ্ট, বাম বাম থাকলে কি হয়, সেম থাকলে বিয়োগ, অপোজিট থাকলে যোগ। আর বাংলা যারা দেখবে তারা শুরুতে দেখবে কী দিয়ে শুরু হচ্ছে, বাম না ডান, আর ইংলিশ যারা পরীক্ষা দিচ্ছ তারা দেখবে বাম না ডান, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রয়োগ করবে যে কোন ফর্মুলাটা প্রয়োগ হবে। আর এই ক্ষেত্রে এই ফর্মুলাটাও কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে অবশ্যই। ডান দিক থেকে বাম দিকে গেলে রুল কি, 27 থেকে বাদ দাও, 27 থেকে ডান নম্বরটা বাদ দিলে বের হয়ে যাবে বাম নম্বর, সেটাকে আমরা ইজোটিতে ইজিলি বের করে নিতে পারবো, তাই কি না? নেক্সটে কি আছে, নেক্সট ফর্মুলাটা যেটা আমাদের মেন ফর্মুলা সেটা হচ্ছে ইজোটি ফর্মুলা, বাম দিক থেকে ডান দিকে অ্যাপ্লিকেবল। ইজোটি 5, 10, 15, 20, 25, এটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে কিন্তু তোমরা এই টোটাল 6টা চ্যাপ্টারে কিন্তু এই কনসেপ্টটা দিয়ে অনেক ইজিলি কিন্তু সলিউশনগুলো বের করে নিতে পারবে রিজনিংয়ের। আজকের এই চ্যাপ্টারটাই ছিল অ্যালফাবেট, যেটা তোমাদেরকে অনেক ক্লিয়ার করা দরকার। বারবার করে ক্লিয়ারলি এই কনসেপ্টটা ক্লিয়ার করো। কোনো রকম প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ জি ম্যাথমেটিক্স পাঠশালার সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।